আমার ছেলে অনির্বাণ আমাকে তিব্বতী পদ্ধতিতে বিয়ে করল, তিব্বতী লামা দিয়ে মন্ত্র পড়াল, আমি হতভম্ব হয়ে দাঁড়িয়ে রইলাম গু। অরুণাচল প্রদেশের তাওয়াং, ভারত চীন সীমান্তের কাছে একটি ছোট্ট পাহাড়ি শহর। চারদিকে বরফ ঢাকা হিমালয় পর্বতমালা, তিব্বতী বৌদ্ধ মঠ এবং রঙিন প্রার্থনার পতাকা উঠছে বাতাসে। আমি এবং আমার ছেলে অনির্বাণ এখানে এসেছি 2 সপ্তাহ আগে ভ্রমণ করতে। আমার বয়স 48, অনির্বাণের বয়স 26। অনির্বাণের বাবা মারা গিয়েছিলেন যখন সে মাত্র 10 বছরের। আমি একাই ওকে মানুষ করেছি, কলকাতার একটি ছোট ফ্ল্যাটে থেকে। আমি একটি বেসরকারি কলেজে বাংলা সাহিত্য পড়াতাম, আর অনির্বাণ বড় হয়ে একটি সফটওয়্যার কোম্পানিতে প্রোগ্রামার হয়েছে। গত বছর থেকে অনির্বাণের আচরণ বদলে যেতে শুরু করেছিল। সে মাঝে মাঝে আমার দিকে এমন দৃষ্টিতে তাকাত যা ছেলের দৃষ্টি নয়। আমি তাকে একদিন জিজ্ঞাসা করেছিলাম, তোর কি কোনো প্রেমের সমস্যা আছে? আমাকে বলতে পারিস কি? অনির্বাণ চুপ করে থাকল। এর 2 মাস পর অনির্বাণ আমাকে প্রস্তাব দিল অরুণাচলে বেড়াতে যাওয়ার। আমি খুশি হয়ে রাজি হলাম। আমরা দিল্লি থেকে গুয়াহাটি হয়ে তাওয়াং পৌঁছালাম। তাওয়াংয়ের প্রাকৃতিক সৌন্দর্য আমাকে মুগ্ধ করেছিল। আমরা তাওয়াং মনাস্ট্রি দেখলাম, সেলা পাস দেখলাম, মাধুরী লেক দেখলাম। আমাদের থাকার জায়গা ছিল একটি ছোট্ট হোমস্টে, যেখান থেকে পুরো তাওয়াং শহর দেখা যায়। সেই হোমস্টের মালিক একজন বৃদ্ধ তিব্বতী, নাম টেনজিং। তিনি খুব ভালো মানুষ, প্রতিদিন আমাদের জন্য তিব্বতী খাবার রান্না করে দিতেন। একদিন আমি শুনলাম অনির্বাণ এবং টেনজিং কথা বলছেন। তারা তিব্বতী ভাষায় কথা বলছিলেন, আমি কিছুই বুঝতে পারলাম না। পরদিন টেনজিং আমাদের দুজনকে তার গাড়িতে করে একটি প্রত্যন্ত গ্রামে নিয়ে গেলেন। সেখানে অদ্ভুত একটি অনুষ্ঠান হল, আমি ঠিক বুঝতে পারলাম না। গ্রামের সবাই আমাদের দিকে আর চোখে তাকাচ্ছিল। সন্ধ্যায় হোমস্টেতে ফিরে আমি অনির্বাণকে জিজ্ঞাসা করলাম, আজ কি হলো বাবা? ওটা কেমন অনুষ্ঠান ছিল? অনির্বাণ হাসল, তারপর আমার হাত ধরে বলল, মা, আমি আজ তোমাকে বিয়ে করেছি। আমি স্তব্ধ হয়ে গেলাম। আমার কানে যেন বিদ্যুৎ খেলে গেল। অনির্বাণ কি পাগল হয়ে গেছে? এ কি বলতেছে? আমি ওর মা। ওর মুখের দিকে তাকিয়ে দেখলাম সেখানে কোনো ঠাট্টার চিহ্ন নেই। কি বলছিস তুই? আমার গলা কাঁপছিল। না মা, ঘাবড়াও না। তিব্বতী প্রথায় এটা খুব সাধারণ ব্যাপার, অনির্বাণ বলল। তিব্বতীরা যখন কাউকে তাদের পরিবারের অংশ বানাতে চায়, তখন এই তথাকথিত বিয়ে অনুষ্ঠান করে। এটা আসলে এক ধরনের দত্তক নেওয়ার রীতি, তবে ওরা এটাকে বিয়ে বলে। এতে করে অভিন্ন রক্তের সম্পর্ক তৈরি হয় না, বরং একটা পবিত্র আত্মিক বন্ধন তৈরি হয়। আমি ভ্রু কুঁচকে তাকালাম, তুই আমাকে ওদের সঙ্গে দত্তক দিয়ে দিলি? কেন? অনির্বাণ একটু অস্বস্তি নিয়ে বলল, ব্যাপারটা সে রকম নয় মা। আসলে টেনজিং কাকুর সাথে আমার একটা ব্যবসার প্ল্যান আছে, একটা সফটওয়্যার প্রজেক্ট। এখানকার লোকেরা বিদেশিদের সাথে কারবার করতে খুব সন্দেহ করে, বিশেষ করে যদি তা টাকা পয়সার ব্যাপার হয়। টেনজিং কাকু বললেন, যদি আমরা তাদের পরিবারের অংশ হয়ে যাই, তাহলে তারা আমাদের বিশ্বাস করবে, আমরা তাদের সহায়তা পাব। কিন্তু তুই আমাকে আগে বলিসনি কেন? আমি জিজ্ঞাসা করলাম। তুমি রাজি হতে না মা। জানি তোমাকে। তুমি এসব অলৌকিক জিনিস বিশ্বাস করো না। এটা শুধু একটা আনুষ্ঠানিকতা, এর কোনো আইনি মান্যতা নেই। ভারতীয় আইনে এই বিয়ে কোনো বিয়েই নয়। আমি একটু শান্ত হলাম, কিন্তু তবুও ভেতরে একটা অস্বস্তি রয়ে গেল। এই ব্যবসাটা কি? তুই কোনো ঝামেলায় পড়ে গেছিস? আমি জিজ্ঞাসা করলাম। অনির্বাণ গলা নামিয়ে বলল, মা, আসলে এটা একটা ট্রেজার হান্ট। এখানে একটা প্রাচীন তিব্বতী গুপ্তধন লুকানো আছে। টেনজিং কাকু বলেছেন, তার পূর্বপুরুষের কাছে একটা মানচিত্র ছিল, সেই মানচিত্র অনুসারে এই অঞ্চলে একটা মন্দিরের ভেতরে একটা বুদ্ধমূর্তি আছে, পুরোটাই খাঁটি সোনার তৈরি। আমি চোখ বড় করে তাকালাম। আর তুই এই গল্প বিশ্বাস করেছিস? এরকম গুপ্তধনের গল্প তো আমি ছোটবেলা থেকে শুনে আসছি। এসব ফাঁকি বাবা। না মা, আমি এটা নিয়ে গবেষণা করেছি। ইন্টারনেটে অনেক তথ্য আছে। এটা গোল্ডেন বুদ্ধা নামে পরিচিত। প্রায় 150 বছর আগে, যখন ব্রিটিশরা তিব্বত আক্রমণ করতে চেয়েছিল, তখন তিব্বতী লামারা এই মূর্তিটি লুকিয়ে ফেলেন। এরপর থেকে কেউ আর এটি খুঁজে পায়নি। আমি দীর্ঘশ্বাস ফেললাম। অনির্বাণ, তুই একটা প্রোগ্রামার, সফটওয়্যার ইঞ্জিনিয়ার। তোর ট্রেজার হান্টিং করা ঠিক নয়। এসব ঝামেলা আমি পছন্দ করি না। মা, আমি ওদের শুধু একটা মোবাইল অ্যাপ বানিয়ে দিচ্ছি, যা দিয়ে পর্যটকরা এই এলাকার মানচিত্র দেখতে পারবে, এখানকার ইতিহাস জানতে পারবে।
এর মাধ্যমে টেনজিং কাকু এবং তার গ্রামের লোকজন আয় করতে পারবে। প্রতিদানে তারা আমাকে ওই গুপ্তধনের মানচিত্রের একটা অংশ দেখাবে। আমি চাইলে ওই জায়গাটা দেখতে যেতে পারব গো। আর এইসবের জন্য তোকে আমাকে বিয়ে করতে হলো? আমি বুঝতে পারছি না গি। অনির্বাণ একটু চুপ করে থাকল, তারপর বলল, আসলে মা, মানচিত্রটা কয়েকটা অংশে বিভক্ত। টেনজিং কাকুর কাছে শুধু একটা অংশ আছে। বাকি অংশগুলো আরও 2 জায়গায় ছড়িয়ে আছে। এই বিয়ে অনুষ্ঠানের কারণে আমরা এখন ওনাদের পরিবারের অংশ। এখন ওনারা আমাদের সাহায্য করবেন গো। আমি বুঝতে পারছিলাম এটা একটা খুব জটিল ব্যাপার এবং অনির্বাণ আমাকে সবকিছু বলছে না। পরের দিন সকালে যখন অনির্বাণ ঘুমিয়েছিল, আমি টেনজিংয়ের সাথে দেখা করলাম। তিনি ইংরেজিতে কথা বলতে পারতেন, যদিও খুব একটা ভালো নয়। টেনজিং, আমার ছেলে কি আপনার কাছে সত্যি সন্ন্যাসী হতে চায়? আমি সরাসরি জিজ্ঞাসা করলাম। টেনজিং আমার দিকে অবাক হয়ে তাকালেন। না মেম সাহেব, উনি শুধু আমাদের সাহায্য করতে চান। আমরা গরিব মানুষ। আমাদের গ্রামের ছেলেরা শিক্ষা পায় না। আপনার ছেলে বলেছেন উনি একটা স্কুল খুলবেন, কম্পিউটার শেখাবেন গু। আমার চোখে জল এসে গেল। অনির্বাণ আমাকে কিছুই বলেনি। ছেলেটা মায়ের কাছে লুকিয়ে এত বড় একটা কাজ করতে যাচ্ছে। ডোন্ট ওরি মেম সাহেব, আপনার ছেলে খুব ভালো মানুষ, টেনজিং বললেন। কিন্তু এই ট্রেজার, এই গোল্ডেন বুদ্ধা, এটা সত্যি আছে কি? আমি জিজ্ঞাসা করলাম। টেনজিং চারপাশে তাকালেন, যেন কেউ শুনতে পাচ্ছে কিনা। তারপর আমার কানের কাছে মুখ এনে খুব আস্তে বললেন, হ্যাঁ আছে। আপনি দেখেছেন? না, কিন্তু আমার দাদা দেখেছিলেন। তিনি ছিলেন লামা, মঠের পূজারী। তিনি আমাকে বলে গেছেন, যখন জাপানি সৈন্যরা তিব্বতে ঢুকেছিল, তখন তিব্বতীরা এই বুদ্ধমূর্তি লুকিয়ে ফেলেন। এটি শুধু মূল্যবান সোনা নয়, এর ভেতরে একটি বিশেষ ম্যাপ আছে। ম্যাপটি এই হিমালয়ের ভেতরে লুকানো একটি গুপ্ত মন্দিরের। সেই মন্দিরে আছে প্রাচীন জ্ঞান, অবর্ণনীয়। আমি কিছুটা বিরক্ত হয়ে বললাম, সব জায়গাতেই এরকম গল্প আছে। এটা কি কোনো ভালো উদ্দেশ্যে ব্যবহার করা যাবে? আমার ছেলে যদি স্কুল খুলতে চায়, আমি সাহায্য করতে পারি। হ্যাঁ হ্যাঁ, সেটাই আমাদের মূল উদ্দেশ্য। কিন্তু মেম সাহেব, আপনার ছেলে খুব জেদি। উনি নিজের চোখে দেখতে চান। আমি তাই ওনাকে আমাদের পরিবারের সদস্য বানিয়ে নিয়েছি। এখন উনি যখন আমাদের পাহাড়ে যাবেন, তখন ওনাকে অন্য লোকেরা সন্দেহ করবে না গিয়ে। এরপর সারাদিন আমি অনির্বাণের সাথে কথা বলিনি। রাতে আমি স্বপ্ন দেখলাম, একটা গুহার ভেতরে একটা সোনার বুদ্ধমূর্তি দাঁড়িয়ে আছে, চারদিকে বিচিত্র সব আলো জ্বলছে। বুদ্ধর চোখ থেকে রঙিন আলো বের হচ্ছে। ঘুম ভেঙে গেল আমার, ঘামে ভিজে গেছি। পরদিন সকালে অনির্বাণ আমার রুমে এলো। মা, রাগ করেছ? না, আমি বললাম, কিন্তু আমি সাথে যাব গু। কোথায়? যেখানে তুই যাবি। এই ট্রেজার হান্ট, যাই বল না কেন। আমি সাথে যাব। তুই আমার একমাত্র সন্তান। আমি তোকে একা যেতে দেব না গিয়ে। অনির্বাণ একটু ভাবল, তারপর বলল, ঠিক আছে মা। কিন্তু এটা খুব কঠিন যাত্রা হবে। পাহাড়ের উপরে খুব ঠান্ডা, বরফ। তুমি পারবে? আমি দৃঢ়ভাবে বললাম, আমি ঠিক পারব গু। সেদিন বিকেলে টেনজিং আমাদের জন্য 2টো পোশাক এনে দিলেন, স্থানীয় মনপা উপজাতির মতো। এই পোশাক পরলে আপনারা খুব বেশি আলাদা লাগবেন না। পাহাড়ে যখন যাবেন, মানুষ বেশি প্রশ্ন করবে না গি। পরদিন সকালে আমরা একটা জিপে করে রওনা দিলাম। টেনজিং ড্রাইভিং করছিলেন। আমরা মূল শহর থেকে ক্রমশ উপরে উঠতে লাগলাম। রাস্তাটা খুব সরু, একদিকে পাহাড়ের দেয়াল, অন্যদিকে গভীর খাদ। আমি ভয়ে চোখ বন্ধ করে রেখেছিলাম বেশিরভাগ সময়। প্রায় 2 ঘন্টা চলার পর আমরা একটা ছোট্ট গ্রামে পৌঁছালাম। এখানে প্রায় 30টি বাড়ি আছে, সবই পাথর দিয়ে তৈরি, ছাদে কাঠ। গ্রামের মাঝখানে একটা ছোট মন্দির, তার উপরে প্রার্থনার পতাকা উঠছে। আমরা জিপ থেকে নামলাম। টেনজিং আমাদের একটা ছোট বাড়িতে নিয়ে গেলেন। এটা আমার পিসির বাড়ি। উনি 3 বছর আগে মারা গেছেন। এখন এখানে কেউ থাকে না। আপনারা এখানে থাকতে পারেন গু। বাড়িটা ছোট কিন্তু পরিষ্কার। 2টো ঘর, একটা রান্নাঘর, একটা বাথরুম। টেনজিং বললেন, আমি এখন যাচ্ছি। আপনারা আরাম করুন। রাতে আমি আসব, তখন পরের পরিকল্পনা নিয়ে আলোচনা করব গো। তিনি চলে গেলেন। অনির্বাণ তার ব্যাগ থেকে একটা ল্যাপটপ বের করল। এখানে নেটওয়ার্ক পাবি? আমি জিজ্ঞাসা করলাম। এখানে ওয়াইফাই নেই, কিন্তু আমার কাছে একটা স্যাটেলাইট ফোন আছে।
আমি এটা থেকে হটস্পট বানাতে পারি। আমি টেনজিং কাকুর ভাইপোর কাছ থেকে কিনেছি। উনি ট্রেকিং গাইড পর্যটকদের জন্য। সে ল্যাপটপে কাজ করতে শুরু করল। আমি জানালা দিয়ে বাইরে তাকালাম। এখান থেকে পুরো উপত্যকা দেখা যায়, সবুজ পাইন গাছ আর দূরে বরফ থাকা পাহাড়। আশ্চর্য সুন্দর। কিন্তু আমার মনে একটা অজানা ভয় কাজ করছিল। বিকেলে অনির্বাণ আমাকে একটা ছোট্ট অ্যাপ দেখালো যেটা সে বানিয়েছে। এই দেখো মা, এই অ্যাপে এখানকার সব দর্শনীয় স্থান, মন্দির, মঠ এসব সম্পর্কে তথ্য আছে। পর্যটকরা যখন এখানে আসবে তখন এই অ্যাপ ব্যবহার করে ঘুরতে পারবে। খুব ভালো হয়েছে, আমি বললাম, কিন্তু আমরা আসলে এখানে কেন এসেছি বাবা? ওই গুপ্তধন সত্যিই কি আছে? অনির্বাণ একটু ইতস্তত করল, তারপর বলল, সত্যি কথা বলতে আমি নিজেও জানি না। কিন্তু টেনজিং কাকু সত্যিই বিশ্বাস করেন। আমার মনে হয় ওনার বিশ্বাসের সম্মান দেখানো উচিত। তারপর এই ঘটনা নিয়ে তুমি ছেলেদের একটা গল্প লিখতে পারবে মা। তোমার লেখা একটা অ্যাডভেঞ্চার স্টোরি। আমি হেসে ফেললাম। ওর মাথায় সবসময় কত কি চিন্তা থাকে। সন্ধ্যার দিকে টেনজিং ফিরে এলেন, সাথে একজন যুবক। ইনি দর্জি, আমার ভাগ্নে। ইনি আমাদের গাইড হবেন। দর্জি একটু আমাদের দিকে তাকালেন, তারপর টেনজিংকে কিছু বললেন তিব্বতী ভাষায়। টেনজিং ওনাকে ইংরেজিতে কথা বলতে বললেন। হ্যালো, দর্জি বললেন, আমি আপনাদের নিয়ে যাব। আপনারা কি কাল সকালে যেতে চান? আমরা এখান থেকে প্রায় 18 কিলোমিটার হাঁটব। সেখানে বমডিলা মঠের কাছে আমরা একজন লামার সাথে দেখা করব। 18 কিলোমিটার? আমি চমকে উঠলাম। এত পথ হাঁটতে হবে? দর্জি হাসলেন। হ্যাঁ, কিন্তু ভয় পাবেন না। আমরা আস্তে আস্তে যাব। আপনি পারবেন। সেই রাতে যখন সবাই ঘুমিয়ে পড়েছে আমি বাইরে গেলাম। আকাশে অসংখ্য তারা। এত তারা আমি আগে কোনোদিন দেখিনি। আমি ভাবছিলাম, অনির্বাণ আমাকে কি সব কিছু বলেছে? সে যেন কিছু লুকাচ্ছে। কিন্তু এটা কি? শুধু গুপ্তধন নাকি আরও কিছু? পরদিন সকালে আমরা সবাই তৈরি হয়ে রওনা দিলাম। আমি আর অনির্বাণ গরম জ্যাকেট পরেছি, ব্যাকপ্যাক নিয়েছি। দর্জি আমাদের আগে আগে হাঁটছে, তার হাতে একটা লাঠি। আমরা পাহাড়ের ঢাল বেয়ে উপরে উঠতে লাগলাম। রাস্তাটা খুব সরু, কোথাও এতই সরু যে একটা লোক মাত্র হাঁটতে পারে। একদিকে গভীর খাদ। এই জায়গাটা খুব বিপজ্জনক, আমি অনির্বাণকে বললাম। চিন্তা করো না মা। দর্জি দাদা খুব অভিজ্ঞ গাইড। ভয় নেই। প্রায় 4 ঘন্টা হাঁটার পর আমরা একটা ছোট্ট জলপ্রপাতের কাছে এসে থামলাম। জল খুব ঠান্ডা, বরফের মতো। আমরা জল খেলাম, একটু বিশ্রাম নিলাম। দর্জি দূরের দিকে ইশারা করে বললেন, ওখানে দেখুন, ওই পাহাড়ের চূড়ায়, ওটাই বমডিলা মঠ। আমরা প্রায় অর্ধেক পথ এসে গেছি। আমি অবাক হয়ে দেখলাম একটা ছোট্ট লাল রঙের মঠ পাহাড়ের চূড়ায়, যেন আকাশের কাছাকাছি। এত উপরে? দর্জি হাসলেন। তিব্বতী বৌদ্ধরা বিশ্বাস করেন, যত উঁচুতে মঠ তত ভগবানের কাছে গিয়ে। আমরা আবার হাঁটা শুরু করলাম। কিন্তু এবার রাস্তা আরও কঠিন। মাঝে মাঝে আমাদেরকে 4 হাতে পায়ে উঠতে হচ্ছিল। আমি ভয় পাচ্ছিলাম, কিন্তু দর্জি আমার হাত ধরে সাহায্য করলেন। এভাবে আরও 4 ঘন্টা হাঁটার পর আমরা বমডিলা মঠে পৌঁছালাম। এটা একটা ছোট্ট তিব্বতী বৌদ্ধ মঠ, লাল এবং সোনালি রঙের। চারপাশে রঙিন প্রার্থনার পতাকা উঠছে। এখান থেকে চারদিকের দৃশ্য অসাধারণ, পুরো হিমালয় পর্বতমালা দেখা যায়। মঠের দরজায় একজন বৃদ্ধ লামা দাঁড়িয়েছিলেন, হলুদ পোশাক পরা। দর্জি তার সাথে কথা বললেন, তারপর আমাদের ইঙ্গিত করলেন ভেতরে যেতে। ভেতরে নানা রকম বুদ্ধমূর্তি, মোমবাতি জ্বলছে, ধূপের গন্ধ। বৃদ্ধ লামা আমাদের একটা ছোট কক্ষে নিয়ে গেলেন। সেখানে একটা টেবিলে একটা প্রাচীন পুঁথি রাখা। লামা সেটা খুললেন, অনির্বাণ এবং দর্জি উৎসুক হয়ে সেটা দেখতে লাগলেন। আমি কিছুই বুঝতে পারছিলাম না। সবকিছু তিব্বতী ভাষা। এটা কি? আমি জিজ্ঞাসা করলাম। অনির্বাণ বলল, এটা একটা প্রাচীন মানচিত্র মা। এই অঞ্চলের। এর মধ্যে একটা রহস্যময় জায়গার সন্ধান আছে। লামা একটা জায়গা আঙুল দিয়ে দেখালেন, কিছু বললেন। দর্জি আমাদের বললেন, তিনি বলছেন এটা পবিত্র হ্রদ। এই হ্রদ আমাদের থেকে আর মাত্র 8 কিলোমিটার দূরে। কিন্তু এটা খুব গোপন জায়গা, সবাই যেতে পারে না। আমরা যেতে পারব? অনির্বাণ উৎসাহিত হয়ে জিজ্ঞাসা করল। দর্জি লামার সাথে আরও কিছু কথা বললেন, তারপর আমাদের জানালেন, হ্যাঁ, তিনি আমাদের অনুমতি দিয়েছেন। কিন্তু আমরা এখানে রাত কাটাব, কাল সকালে যাব।
এখন বাইরে অন্ধকার হয়ে আসছে এবং সেই পথে রাতে যাওয়া বিপজ্জনক। সেই রাতে আমরা মঠে থাকলাম। শীতটা খুব বেশি ছিল, প্রায় -5 ডিগ্রি সেলসিয়াস। সবাই আমাদের কম্বল দিল, তবুও শীতে কাঁপছিলাম। মঠের ভেতরে কোনো বৈদ্যুতিক বাতি নেই, শুধু মোমবাতি। রাতে আমরা লামাদের সাথে বসে মন্ত্র উচ্চারণ শুনলাম, একটা অদ্ভুত শান্তি পেলাম। অনির্বাণ আমার পাশে শুয়ে বলল, মা, আমি জানি তুমি এই সফর নিয়ে খুব চিন্তিত। আসলে এটা সত্যিই একটা স্কুল প্রজেক্ট। আমি এখানে একটা স্কুল খুলতে চাই এবং ওই অ্যাপ বানিয়ে ট্যুরিজম বাড়াতে চাই। কিন্তু এই গোল্ডেন বুদ্ধার ব্যাপারটা আমাকেও চিন্তিত করছে। কেন? আমি জিজ্ঞাসা করলাম। টেনজিং কাকু বললেন তার দাদা এটা নিজে দেখেছিলেন। কিন্তু এটা খুব মূল্যবান জিনিস, অনেক লোক এটা খুঁজছে। এটা যদি সত্যিই থাকে তাহলে এটা সুরক্ষিত রাখা দরকার। পরদিন সকালে আমরা আবার রওনা দিলাম। এবার পথটা আরও কঠিন, আরও বিপজ্জনক। আমরা প্রায় 5 ঘন্টা হাঁটার পর একটা বরফ থাকা পাহাড়ের চূড়ায় পৌঁছালাম। সেখান থেকে নিচে তাকিয়ে দেখলাম একটা গভীর উপত্যকা, তার মাঝখানে একটা গোল হ্রদ, জল যেন বিশুদ্ধ স্ফটিক। ওই যে দর্জি ইশারা করে দেখালেন, ওটাই পবিত্র হ্রদ। তিব্বতীরা বিশ্বাস করেন এটার জলে স্নান করলে সব পাপ ধুয়ে যায়, জন্মমৃত্যুর চক্র থেকে মুক্তি মেলে। এখানে বুদ্ধমূর্তি আছে? অনির্বাণ জিজ্ঞাসা করল। সেটাই আমরা খুঁজতে এসেছি, দর্জি বললেন। প্রাচীন কিংবদন্তি অনুসারে বুদ্ধমূর্তিটি হ্রদের তীরে একটা গুহার ভেতরে লুকানো আছে। আমরা পাহাড় থেকে নেমে হ্রদের দিকে এগোতে লাগলাম। পথটা খুব পিচ্ছিল, সাবধানে নামতে হল। হ্রদের কাছে গিয়ে দেখলাম জল এত স্বচ্ছ যে তলা দেখা যায়, এত সুন্দর যে চোখ ফেরানো যায় না। দর্জি হ্রদের চারপাশে ঘুরে দেখতে লাগলেন কোথায় গুহা আছে। অনির্বাণও একদিকে খুঁজতে লাগল। আমি হ্রদের তীরে বসে বিশ্রাম নিচ্ছিলাম। হঠাৎ লক্ষ্য করলাম পানির ঠিক নিচে কিছু একটা চকচক করছে। মনে হল কোনো ধাতব জিনিস। অনির্বাণ, এখানে আয়, আমি ডাকলাম। অনির্বাণ এবং দর্জি দৌড়ে এলেন। আমি পানির নিচে ওই জিনিসটা দেখালাম। দর্জি উত্তেজিত হয়ে উঠলেন। এটাই, তিনি বললেন, এটাই সেই সোনার বুদ্ধমূর্তি। কিন্তু এত ছোট? আমি অবাক হয়ে জিজ্ঞাসা করলাম। এটা মাত্র হাতের চেটোর সমান। দর্জি হাত দিয়ে জল থেকে সেটা তুলে নিলেন। এটা একটা সোনার বুদ্ধমূর্তি, খুব ছোট আকারের, প্রায় 1 সেন্টিমিটার উচ্চতার। মূর্তিটি অসাধারণ কারুকার্য করা, বুদ্ধের মুখে এক অদ্ভুত শান্তির ভাব। কিন্তু এটা তো খুব ছোট, অনির্বাণ একটু হতাশ হয়ে বলল। দর্জি মূর্তিটা ঘুরিয়ে দেখলেন, একদিকে কিছু লেখা ছিল। কিন্তু এটা একটা কি আছে? তিনি উত্তেজিত হয়ে বললেন। কি? এখানে তিব্বতী ভাষায় লেখা আছে, যিনি আমাকে খুঁজে পাবেন তিনি সত্য মন্দির খুঁজে পাবেন। এই মূর্তিটা পথ প্রদর্শক, আসল গুপ্তধন এখনও লুকানো আছে। মূর্তিটা দর্জির হাত থেকে নিয়ে আমি ভালো করে দেখলাম। এটা সত্যিই অসাধারণ কারুকার্য করা, কিন্তু প্রায় 200 বছরের পুরানো। এটা যে কোনো মিউজিয়ামে থাকার যোগ্য। এটা নিয়ে আমরা কি করব? আমি জিজ্ঞাসা করলাম। দর্জি বললেন, এটা আমাদের লামাদের কাছে নিয়ে যেতে হবে। ওনারা এটার অর্থ বুঝতে পারবেন এবং পরবর্তী পদক্ষেপ কি নিতে হবে সেটাও বলতে পারবেন। আমরা আবার হাঁটতে শুরু করলাম, কিন্তু এবার হ্রদের চারপাশ ঘুরে অন্য একটা পথ ধরলাম। এই পথটা আরও সরু, আরও বিপজ্জনক। পথের দুপাশে গভীর খাদ। আমরা এক এক করে সাবধানে হাঁটছিলাম।